মাই চ্যানেল জিওগ্রাফি একাডেমি। আজ অষ্টম শ্রেণীর অস্তিত্ব পৃথিবী সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আমাদের পৃথিবীকে স্থির বা শান্ত বলে মনে হয়, কিন্তু পৃথিবীর বাহ্যিক বা অভ্যন্তরীণ যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড দেখে মনে হয় না যে আমাদের পৃথিবী শান্ত অবস্থায় বিরাজ করছে। সাধারণভাবে আলফ্রেড ওয়েগনার তার কন্টিনেন্টাল ডিপ থিওরি অর্থাৎ মহাসঞ্চারণ মতবাদের মাধ্যমে আমাদের পৃথিবী একটি বিশাল ভূখণ্ড ছিল, যার নাম প্যানজিয়া। এই প্যানজিয়া ভেঙে গিয়ে পরবর্তীকালে বিচ্ছিন্ন হয়ে কি হয়, মহাদেশীয় ভূখণ্ড আর মহাসাগরীয় ভূখণ্ড। এই মহাসাগরীয় ভূখণ্ড আর মহাদেশীয় ভূখণ্ড আলোচনা করতে গেলে এর ব্যাখ্যা যে পৃথিবী পৃষ্ঠের উপরে আগ্নেয়শ্বাস, ভূমিকম্প, সুনামি, হিমানি অর্থাৎ গ্লেসিয়ারের যে ধস, সেই ধস সম্পর্কে ব্যাখ্যা কিন্তু এই প্যানজিয়া বা কন্টিনেন্টাল দ্বীপ থিওরিতে পাওয়া যায় না। পরবর্তীকালে 1960-এর দশকে একটি পাঁচ সংস্থান তত্ত্ব মতবাদ আবিষ্কৃত হলো। বিজ্ঞানী উইলসন, পিচো, পার্কার ও আরও অন্যান্য বিজ্ঞানীরা একটি তত্ত্ব খাড়া করলো, সেটার নাম হচ্ছে পাঁচ সংস্থান তত্ত্ব। এই প্যানজিয়া ভেঙে গিয়ে মহাদেশীয় ভূত্বক শিয়াল আর মহাসাগরীয় ভূখণ্ড সীমা কিন্তু প্যানজিয়া ভেঙে গিয়ে তৈরি হয়। কিন্তু তার বাহ্যিক বা পৃথিবী পৃষ্ঠে যে ভূমিকম্প, আগ্নেয়োৎপাত কিভাবে হয়, এই প্যানজিয়া বা কন্টিনেন্টাল দ্বীপ থিওরি থেকে আমরা কিন্তু জানতে পারি না। এই মহাসাগরীয় ভূখণ্ড শিয়াল কেন বলি, এটা সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। আর মহাসাগরীয় ভূত্বক কেন বলবো, এটা সিলিকন, শিয়াল আর সীমা ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি। তাই একে আমরা মহাদেশীয়কে আমরা শিয়াল আর মহাসাগরীয়কে আমরা সীমা বলি। অর্থাৎ মহাসাগরীয় ভূত্বকটা সবসময় কিন্তু ভারী হয়। ভূবিজ্ঞানীদের মতে পৃথিবী পৃষ্ঠের কতগুলো ছোট ছোট পাত দিয়ে তৈরি। এই পাতগুলি কি আছে? এই পাতগুলি অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় আছে। অ্যাস্থেনোস্ফিয়ার গুরুমণ্ডলের উপরের অংশ, যেটাকে আমরা ক্রোপেসীমা বলি। এই গুরুমণ্ডলের উপরের অংশ এবং গুরুমণ্ডলের নিচের অংশ নিপেসীমা, এই দুই স্তরের মধ্যে গুরুমণ্ডলের উপরে অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় আছে। অর্থাৎ ভূ অভ্যন্তরে 100 কিলোমিটার গভীরতায় তাপমাত্রা সবসময় যত নিচের দিকে যাওয়া হয় তত তাপমাত্রা তত বাড়তে থাকে। অর্থাৎ গুরুমণ্ডলের তাপমাত্রা 100 কিলোমিটারে 1000 ডিগ্রি সেলসিয়াস হিসেবে ধরা হয়, তাহলে গুরুমণ্ডলের তাপমাত্রা এর থেকেও বেশি হয়, অর্থাৎ 1300 ডিগ্রি থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস। এখানে পদার্থগুলো উত্তপ্ত, সান্দ্র, পিচ্ছিল অবস্থায় আছে এবং এই স্তরের উপর দিয়ে কি হয়, পাত কিন্তু ভেসে আছে। এই পাত কখনো কখনো একে অপরের দিকে ছুটে যায়, আবার একে অপরের দিক থেকে দূরে চলে যায়, অথবা একে অপরের সঙ্গে পরস্পর গা ঘাসা মেরে চলে যায়। এই পাতগুলোকে বৈজ্ঞানিকরা পৃথিবীতে 6টি বড় পাত অবস্থান করছে এবং 21টির বেশি ছোট পাত অবস্থান করছে। তো এই বড় পাতগুলি কি কি? ইউরেশীয় পাত, ইন্দো অস্ট্রেলীয় পাত, আমেরিকান পাত, আর প্রশান্ত মহাসাগরীয় পাত, আফ্রিকান পাত আর আন্টার্কটিকার পাত। এই পাতগুলি 70 থেকে 150 কিলোমিটার কি হয়, তার থিকনেস হয়, অর্থাৎ পুরুটি হয়। তাহলে এই পাতগুলি পরস্পর থেকে কাছে আসা, পরস্পর থেকে দূরে চলে যাওয়া, পরস্পরের পায়ে দিয়ে চলে যাওয়া, এই কারণে কি হয়, পৃথিবীতে আগ্নেয়োৎপাত, ভূমির ধস এবং সুনামি, এছাড়া দ্বীপমালার উত্থান এই পাতের কারণেই কিন্তু হয়ে থাকে। পাতের সরণ ও চলন অনুযায়ী পাতকে আমরা 3টি ভাগে ভাগ করে থাকি। পাতের চলন ও সরণ অনুযায়ী পাতকে আমরা 3টি ভাগে ভাগ করে থাকি। এক, অপসারী পাত সীমানা। নাম্বার 2,
অভিসারী পাত সীমানা। নাম্বার 3 নিরপেক্ষ পাত সীমানা। অপসারী পাত সীমানাটা কি প্রথমে জানবো। অপসারী পাত সীমানাটা কি? দুটি পাত এটা ধরো অ্যাসথেনোস্ফিয়ার, যখন দুটি পাত একটি অপরের থেকে দূরে সরে যায়, তখন তাকে আমরা কি বলি? অপসারী পাত সীমানা বলি। অর্থাৎ এই অপসারী পাত সীমানায় যখন এখানে ফাঁকা হয়ে যায়, অ্যাসথেনোস্ফিয়ার থেকে উত্তপ্ত গলিত ম্যাগমা উপরে এসে লাভায় পরিণত হয়ে এই ফাঁকা জায়গাটা পূরণ করে। সেই জন্য এটাকে আমরা কি বলি? অপসারী পাত সীমানা। এই অপসারী পাত সীমানায় সাধারণত এটা গঠনাত্মক বা গঠনকারী পাত সীমানা, অর্থাৎ কনস্ট্রাকটিভ পাত সীমানা। এই পাত সীমানায় বিভিন্ন সামুদ্রিক শৈলশিরা বা আগ্নেয় পর্বত এই পাত সীমানায় তৈরি হয়। এটাকে আমরা কি বলি? অপসারী পাত সীমানা। নাম্বার 2 অভিসারী পাত সীমানা। অভিসারী পাত সীমানা। অভিসারী পাত সীমানা। এই অভিসারী পাত সীমানাটা কি হয়? যখন দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে আসে, পরস্পরের দিকে এগিয়ে আসলে কি হয়? পরস্পর দুটি পাত সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষে লিপ্ত হওয়ার কারণে কি হয় না, যে পাতটি হালকা আর যে পাতটি ভারী, ধরে নিলাম এটা মহাদেশীয় পাত, এটা হচ্ছে হালকা, এই মহাসাগরীয় পাত এটি ভারী। এই মহাসাগরীয় পাত আর মহাদেশীয় পাত, দুটি পাত যখন পরস্পরের মুখে সংঘর্ষে লিপ্ত হয়, এই হালকা পাতটি ভারী পাতটি উপরে উঠে যায়। উঠে যাওয়ার জন্য এটা কি হয়? অ্যাসথেনোস্ফিয়ারের লাভার মধ্যে ঢুকে যায়, যার জন্য এই ঢুকে যাওয়ার কারণে এই অ্যাসথেনোস্ফিয়ার থেকে উত্তপ্ত গলিত লাভা বিস্ফোরণ আকারে বাইরে চলে আসে। তখন তাকে আমরা কি বলি? অভিসারী পাত সীমানা। এই পাত সীমানায় সাধারণত কি হয়? ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ইত্যাদি বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এই পাত সীমানায় হয়ে থাকে, এই অভিসারী পাত সীমানায়। নিরপেক্ষ পাত সীমানা। এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে সরাসরি পাত দুটি সংঘর্ষে লিপ্ত হয় না। পরস্পরের পাশ বরাবর কেটে বেরিয়ে যায়। তখন তাকে আমরা কি বলি? নিরপেক্ষ পাত সীমানা। অপসারী পাত সীমানা। এই অপসারী পাত সীমানার উদাহরণ কি? ভারত মহাসাগরীয় পাত সীমানা, প্রশান্ত মহাসাগরীয় পাত সীমানা, আর একটা আছে আটলান্টিক মহাসাগরীয় পাত সীমানা। অভিসারী পাত সীমানাটা কি? ইউরেশীয় পাত সীমানা, ভারতীয় পাত সীমানা। নিরপেক্ষ পাত সীমানাটা কি? সান আদ্রিজ অর্থাৎ ক্যালিফোর্নিয়ার উত্তর দক্ষিণের সান আদ্রিজ চ্যুতি সীমানা এর একটি উদাহরণ। এবারে আমরা কেন পাতের চলন বুঝতে পারি না সে সম্পর্কে আমরা জানব। পাতের সঞ্চালন এত ধূর গতিতে হয় যে পাত সঞ্চালন আমরা বুঝতে পারি না। উদাহরণ হিসেবে বলতে পারি, প্রশান্ত মহাসাগরীয় পাত পশ্চিমে সরে যাচ্ছে বছরে 10 সেমি করে, অর্থাৎ এত ধীরে ধীরে এই পাত সঞ্চালন হয় যেটা আমরা বুঝতেই পারি না। আমেরিকান পাত পশ্চিমে সরে যাচ্ছে বছরে 2 থেকে 3 সেমি, যে কারণে আমরা পাত সঞ্চালন আমরা বুঝতে পারি না।